দৈনন্দিন জীবনের ব্যস্ততা কাটিয়ে নিঃশ্বাস নেবার জন্যে পায়ের নিচে এরকম লাল মাটি, তার সঙ্গে সোনাঝুরির জঙ্গল, একদম এক গ্রাম্য পরিবেশে, মাথার ওপরে বিস্তীর্ণ আকাশ এবং সঙ্গে হাট, রং বেরঙের পসরা, কখনো আদিবাসীদের নাচ এবং কখনো বাউল গান। হ্যাঁ, আজকে আমাদের গন্তব্য বোলপুরের উদ্দেশ্যে। নমস্কার সকলকে, আমি অনন্যা, আর আমার চ্যানেলের আরেকটি নতুন ট্রাভেল সিরিজে আপনাদের সকলকে স্বাগত। আপনারা তো সকলেই যারা মোটামুটি আমার এই চ্যানেলটি সাপোর্ট করেন বা দেখেন, তারা জানেনই আমরা মাঝে মধ্যে এরকম উইকেন্ডে 1-2 দিনের ছুটি কাটাতে বেরিয়ে পড়ি। তো প্রত্যেকবারের মতো এবারে আমাদের গন্তব্য ছিল আমাদের দুজনেরই ভীষণ প্রিয় জায়গা, এবং আমার মনে হয় আপনাদেরও ভীষণ প্রিয় জায়গা, বোলপুর শান্তিনিকেতন। হ্যাঁ, আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর কথা বলতে বলতে আমরা ইতিমধ্যে পার করছি আমাদের প্রথম টোল। এটি ছিল ডানকুনি। আর আমরা যে দিনটাতে আমাদের এই জার্নিটা স্টার্ট করেছি সেই দিনটা ছিল 4th জুলাই 2026। হ্যাঁ, 4 তারিখ মানে শনিবার। শনিবার মানে সোনাঝুরি হাট বসার দিন। ওই দিনকে হাটকে মূলত মাথায় রেখেই আজকে আমাদের শান্তিনিকেতনের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। ইতিমধ্যেই আমরা এসে পৌঁছেছি আমাদের এই রুটের মোস্ট ফেভারিট ব্রেকফাস্ট ডেস্টিনেশন হোটেল লাবণ্যতে। এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছি আমার বরন্তী সিরিজে যে আমরা যখনই এই রুট দিয়ে যাতায়াত করি তখন আমরা ব্রেকফাস্টের জন্যে এই লাবণ্যর সামনেই হল্ট করি। এখানে আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর লাগছে। এখানে অনেক গাড়ি এসে দাঁড়িয়েছে, আর আজকে যেহেতু উইকেন্ড, শনিবার, তাই আমাদের মতোই প্ল্যান করে অনেকেই বেরিয়ে পড়েছেন হয়তো ছোট্টখাট্টো একদিনের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আমরা এখানে এসে যথারীতি আমাদের যে চেনা ব্রেকফাস্ট সেগুলো অর্ডার দিয়ে দিলাম, এবং যথারীতি টাইমে আমরা খাওয়া শেষ করে এরপর একদম চোখ রাখলাম সামনের দিকে। যারা আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করেছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ, এবং যারা এখনও সাপোর্ট করেননি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং শুধু যে ভালোটুকু বলতে হবে তাও নয়, আমার যদি কোনো কিছু খারাপ লেগে থাকে সেটিও আপনারা নির্দ্বিধায় আমার সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে আমি পরবর্তীতে আমার নিজেকে শুধরে নেবার একটু সুযোগ পাই। ধন্যবাদ। ইতিমধ্যেই আমরা পার করতে চলেছি আমাদের সেকেন্ড টোল, এবং আমাদের আজকের এই গন্তব্যের মোটামুটি এটি শেষ টোলও বলা যায়, কারণ এরপর আর সেরকমভাবে রাস্তায় কোনো টোল চোখে পড়ে না। সেদিন আমরা নির্ধারিত সময়ের অনেকটা আগেই যেহেতু বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, তাই পুরো রাস্তাটাই কিন্তু ওভারঅল আমরা বেশ ফাঁকা পেয়েছিলাম। কোথাওই সেরকম কোনো জ্যামজটের ব্যাপার ছিল না। তাই একদিনের জন্য গেলেও আমরা কিন্তু যেহেতু অনেকটা আগে পৌঁছে গেছিলাম বোলপুরে, তাই পুরো দিনটা ভীষণ ভালোভাবে সময় কাটাতে পেরেছিলাম। বলে রাখি, আমরা কিন্তু বোলপুর গেলে কখনোই 2 দিনের কমে ফিরি না, মানে আমরা ওখানে 2 নাইট স্টে করি। কিন্তু এবার যেহেতু আমাদের নিজস্ব কিছু কারণ ছিল, তাই জন্যে আমরা ট্রিপটাকে ছোট করে একদিনই করেছি। আর সত্যি কথা বলতে একাধিকবার বোলপুর যাওয়া, তাই বোলপুরে নতুন করে আর দেখার কিছু নেই, নতুন করে যাওয়ার কিছু নেই। যদিও আপনি যদি আমায় জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো বোলপুরটা দেখার জায়গা নয়, ওটা অনুভব করার জায়গা। আমরা অনেক বেশি এই কারণে বোলপুর যাই যে বোলপুরের যে ওই নিস্তব্ধ সন্ধ্যের পরের পরিবেশটা, ওটাকে ভীষণভাবে এনজয় করার জন্যে। বোলপুর শান্তিনিকেতন মানেই একটা শান্তি, একটা স্নিগ্ধতা, পুরো জায়গাটা জুড়ে একটা আভিজাত্যের সঙ্গে একটা ঐতিহ্যের মেলবন্ধন, ওখানকার আদিবাসী মানুষদের যে সহজ সরল জীবনযাত্রা, এবং তার সঙ্গে আপনি যদি ইউনিভার্সিটি ক্যাম্পাসের ওই দিকটায় থাকেন, যে একটা সুন্দর মনোরম পরিবেশ, এই জিনিসগুলোই বোলপুরকে অন্য সমস্ত জায়গার থেকে আলাদা করে দেয়। আমি জানি না আপনারা কতজন আমার সঙ্গে একমত হবেন। যার জন্যে আমি যেখানেই যাই না কেন, আমি বোলপুর যাওয়ার ক্ষেত্রে কখনোই না বলি না, কারণ আমার মনে হয় প্রকৃতিকে অনুভব করা যায় ভীষণ ভালোভাবে, এবং তার সঙ্গে নিজের সঙ্গে নিজেকে ভীষণভাবে রিলেট করা যায় এই জায়গাটাতে। আর আপনি যদি সঙ্গীতপ্রেমী হন তাহলে বোলপুর শান্তিনিকেতন আপনার পছন্দের জায়গায় হতে বাধ্য। এই যে এত অসাধারণ একটা ল্যান্ডস্কেপ, এটাকে না দেখিয়ে, ক্যামেরা বন্দি না করে কি থাকতে পারা যায় বলুন তো? কি সুন্দর না, দারুণ লাগছে দেখতে।
এবারে যখন আমি বোলপুর যাবার প্ল্যান হলো, তখন আমি ভেবেছিলাম যে বোলপুরের যে ফার্স্ট ভিডিওটা দেব, তাতে আমি রোড ট্রিপের ভিডিও খুব একটা আর বেশি দেব না, কারণ আমার চ্যানেলে ইতিমধ্যে রোড ট্রিপের বহু ভিডিও আছে। একই রকম রাস্তা দেখিয়ে দেখিয়ে হয়তো আপনাদেরকে বোর করাটা আর উচিত হবে না। কিন্তু বিশ্বাস করুন, এত সুন্দর সিনারিটা সেদিনকে লাগছিল, আর বাইরের দৃশ্যটা এত সুন্দর ছিল, আমি নিজেকে ক্যামেরা করা থেকে থামিয়ে রাখতে পারিনি। তাই খুব একটা বেশি বোর করব না, কথা বলে চোখ রাখুন সামনের দিকে রাস্তায় আপনারা। আশা করি এই টার্নিংটা বোলপুর প্রেমীদের কাছে ভীষণই চেনা। এই টার্নিংটা এসে যাওয়া মানে কিন্তু হ্যাঁ, আমরা এসে গেছি আমাদের সেই মোস্ট ফেভারিট ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর ঢোকার মুখে আমরা অলওয়েজ বোলপুর শহরের ওই জ্যামজটটাকে অ্যাভয়েড করার জন্য ওই রাস্তাটাতে না গিয়ে আমরা এই শ্রীনিকেতন মোড় থেকে টুয়ার্ডস যে রাস্তাটা সোনাঝুরির দিকে চলে গেছে, এই রাস্তাটা দিয়ে যাওয়াটাই বেশি প্রেফার করি। কারণ অনেক সময় ওই বোলপুর শহরের ট্রাফিক বা ওখানকার যে ক্রাউডটা, ওইখানে আননেসেসারি অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আর এবারে আমাদের হাতে এমনিও বা ছিল একটাই মাত্র দিন, তাই যেটুকুন সময় হাটের মধ্যে পাওয়া যায় ওইটুকুনি সময় আর কি বাঁচিয়ে রাখা। এখানে প্রবেশ করলেই এই যে আদিবাসী নাচের এই যে ঝুমঝুম মাদলের আওয়াজটা, এটাই যেন মন ভালো করে দেবার মেডিসিনের মতো কাজ করে। বোলপুরে এক রাত্রির জন্য এবারে আমাদের ডেস্টিনেশন ছিল শকুন্তলা রিসর্ট। ঢোকার পরে সেখানকার ব্যবস্থাপনা দেখে অতিরিক্ত মাত্রায় ডিসঅ্যাপয়েন্টেড হয়ে প্রথমে আমরা চলে আসি লাঞ্চের উদ্দেশ্যে। আর এবারে আমরা লাঞ্চের জন্যে বেছে নিই বনবিথী হেসেলঘরকে। চলুন ভেতরে যাওয়া যাক, এবং সেই সব অভিজ্ঞতার কথা তো পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এর আগে শান্তিনিকেতন যতবার এসছি, অমর কুটিরে খেয়েছি, দুই কন্যাতে খেয়েছি, বনবিথীর হেসেল ঘরে আমার কোনো দিনই খাওয়া হয়নি। তো আমাদের ওখানে যে চেনা জানা টোটো দাদা আছে, সদাইদা, এবং আমার হাজব্যান্ড দুজনেই বলল তাহলে এবার একটু স্বাদ বদল করে বনবিথীর হেসেল ঘরটা ট্রাই করা যাক। তো গিয়ে সামনেটা দেখে বেশ ভালো লাগলো। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বেশ ডেকোরেশনটাও খুব ভালো। তার ভেতরে ওনাদের এইরকম বেশ সাজসজ্জাটা দেখে বেশ ভালোই লাগলো। মূলত ওখানকার মেন থিম হচ্ছে কাঠের চেয়ার টেবিল এবং বেশ গাছের একটা করে স্ট্রাকচার, এবং এইভাবেই ডেকোরেট করা, বেশ সুন্দর। আর ওখানকার মোটামুটি প্রত্যেকটা রেস্টুরেন্টেই আপনারা সকলে জানেন বাঙালিয়ানার টাচ এরকম কাঁসার থালাবাটিতে করেই ওনারা পরিবেশন করেন। সামনে এরকম সুন্দর সুন্দর গ্রাম বাংলার পটচিত্রকে ওনারা তুলে ধরেছেন। তো ওভারঅল খুব একটা খারাপ লাগেনি দেখে। সেদিনকে মোটামুটি ভিড় ছিল। তো তারপরে আমাদের খাবার এসে গেল। আমরা নিয়েছিলাম ভেজ থালি, এবং তার সঙ্গে আলাদা করে নিয়েছিলাম রুই মাছের কালিয়া। যদিও এখানে একটা কথা বলবো, ভাতের পরিমাণ কিন্তু আমার অন্যান্য জায়গার থেকে একটু কমই লেগেছিল। খাওয়া দাওয়া শেষে এবার আসা যাক শকুন্তলা রিসর্টের আমাদের যে ঘর নিয়ে বাজে অভিজ্ঞতা হয়েছিল সেই ব্যাপারে। এই হচ্ছে আমাদের রুম। প্রথমেই বলছি রুমটা একটুখানি মেসি হয়ে গেছে, তার কারণ আমরা অলরেডি ইউজ করে ফেলেছি। এখানে একটা বেড, ওই দুজনের শোয়ার জন্য ঠিক আছে। অ্যাকচুয়ালি পুরো ঘরটাই দুজনের জন্যই ঠিক আছে। এখানে একটা এরকম ওয়াল পেন্ট করা আছে, এসি। এখানে একটা ছোট সাইড বেড টেবিল অ্যাকচুয়ালি এটা, কিন্তু এই জায়গাটায় মানে বেডের এইখানটাতে রাখার জন্য সাফিসিয়েন্ট নয় বলে এটা সাইডে আছে। এটার ওপরেই আমরা আমাদের জামা কাপড়, ব্যাগ ট্যাগ সব রেখেছি। এখানে একটা চেয়ার আছে, এইদিকে একটা ছোট স্পেস অনলি, এখানে ইলেকট্রিক কেটলটা আছে। এবং এই জায়গাটা ভীষণই নোংরা। আমি এখানে একটু আগে একটা আরশোলা দেখেছি। এটা হচ্ছে বাথরুমের এই জায়গাগুলোর মেনটেন্যান্সের ভীষণ অভাব। এইটা হচ্ছে আমাদের টেবিল। এখানে ওনারা ওই টি কফি স্যাচেট যেগুলো দিয়েছে, দুটো জলের বোতল আছে, এই মোটামুটি। এখানে একটা টিভি আছে। ঘরটা এক্সট্রিমলি ছোট, মানে ওই দুজনের জন্য ঠিক আছে।
এটা হচ্ছে ওনাদের একটা ওয়ার্ড্রব। এবার ওনাদের কোনো আলাদা ড্রেসিং সেকশন নেই, তো এই ওয়ার্ড্রবের মধ্যেই ওরা একটা মিরর সিস্টেম করে দিয়েছে, এইটুকুই। আর এখানে একটা এক্সট্রা পিলো আছে, এখানে আমি আমার সাজে জিনিসপত্র রেখেছি। অসম্ভব নোংরা, মানে ভীষণই মেনটেন্যান্সের অভাব। এই যে এই জায়গাগুলো এরকম, একটা মাত্র হ্যাঙ্গার। আর এইখানটায় মোস্ট প্রবাবলি আমি বুঝতে পারছি না, হয়তো ওনাদের একটা ফ্রিজ দেবার ব্যবস্থা মানে ছিল, বাট ফ্রিজটা কেন নেই জানি না। এই যে এখানটা পুরো ভাঙা এরকম। শুধুমাত্র একটাই যেটা ভালো জিনিস বলবো, হ্যাঁ বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমটা ছোট, অসম্ভব ছোট, মানে শুধুমাত্র যেটা ইউএসপি এই রুমটা, সেটা হচ্ছে এই যে ব্যালকনিটা, ব্যালকনি থেকে হাটটা একদম কাছে। মানে আপনি যদি রুম থেকে নাও বেরোন, তাহলেও আপনি এখান থেকে বসে হাটটা এনজয় করতে পারবেন। এই দিকটা তো নতুন দিকটা, যে পুলটা দেখতে পাচ্ছেন, পুলের কন্ডিশন মানে খুবই খারাপ, মেনটেন্যান্স একদমই নেই। শকুন্তলার মতো একটা নামকরা রিসর্টের এহেন অবস্থা দেখে এতটাই খারাপ লেগেছিল যে আমি ডিটেলসে আর হোটেলটার কোনো ভিডিও করিনি, আমার ভালো লাগছিল না। সুইমিং পুলে জলের রঙের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে হোটেলটার কতটা মেনটেন্যান্স করে এবং কতটা মেনটেন্যান্স আরও দরকার। তাই আমরা আর সুইমিং পুলে নামার কোনো রকম ইচ্ছে প্রকাশ করিনি। তো এবারে আমরা বোলপুরে এসে স্টে করেছি শকুন্তলা রিসর্টে। আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল শকুন্তলাতে থাকার, যদিও আমার হাজব্যান্ড এর আগে 4-5 বার এখানে স্টে করেছে এবং ও আমাকে বলেছিল যে আমার কিন্তু কোনোবারেরই ওভারঅল এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয়। ঠিক আছে, তোর যখন ইচ্ছে আমি একবার তোকে এখানে থাকিয়ে দেবো। তো সেই হিসাবেই আমরা এবারে শকুন্তলা হোমস্টেটা রিসর্টটা নিয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে এসে খুব একটা স্যাটিসফাই হইনি। রুম কন্ডিশন তো আপনাদের সঙ্গে শেয়ার করলামই, ভীষণই ছোট রুম এবং তার সঙ্গে অপরিষ্কার, এবং ওনাদের মেনটেন্যান্স একদমই নেই। ওভারঅল আমি মানে পুরো রিসর্টটা ঘুরেই দেখছি, আমি চেষ্টা করব দেখানোর। এবার ব্যাপারটা কী জানেন তো, ওই প্রথমবার ঘরে ঢুকে ঘরের লুকসটা দেখে ওই একটা হয় না ইমপ্রেশন, ওটা তো একটা ট্রিপের ওপরেও এফেক্ট করে। তো আমি ঘরটাতে একদমই স্যাটিসফাইড নই। যে পরিমাণ দাম সেই হিসেবে বা এই রুমটা একদমই নয়। আমরা প্রত্যেকবারেই বোলপুরে এসে দিভিকে থাকি, দিভিক সোলফুল স্টে, আমার চ্যানেলে দিভিকের ব্লগও আছে। এবার যেহেতু আমাদের একদম লাস্ট টাইম এই ট্যুরটা ঠিক হয়েছিল, তাই দিভিক অল সোল্ড আউট ছিল। আর যেহেতু আজকে শনিবার, তো দিভিকে পাইনি, সেই হিসাবেই আমরা শকুন্তলাটা নিলাম। একটা ওই শুধুমাত্র একটা ইউএসপি, সেটা হচ্ছে এটা ওই হাটের কাছে, আর কিছুই নয়। যাই হোক, দুপুরের অভিজ্ঞতা যতই খারাপ হোক না কেন, সেই সব অভিজ্ঞতা থেকে মন হালকা করব বলে বিকেলবেলা বেরিয়ে পড়লাম স্বস্তির নিঃশ্বাস নিতে হাটে। আর হাটে এসে এই খোলামেলা এই যে জায়গাটা এবং এই যে নানান রকম পসরা, এটা দেখে আস্তে আস্তে সত্যিই যেন কখন মনটা ভালো হয়ে গেল। বোলপুরের এই যে সোনাঝুরির হাট, এটিকে আমরা অনেকেই খোয়াইয়ের হাট, আবার অনেকে শনিবারের হাট বলেও চিনি। শোনা যায় 1980 সালের মাঝামাঝি সময় থেকেই বসা শুরু করে এই হাটটি। মূলত ওখানকার যারা স্থানীয় মানুষ আছে তাদের নিজস্ব সৃষ্টিকে তুলে ধরার জন্য, এবং পাশাপাশি শান্তিনিকেতনের যে নিজস্ব ঐতিহ্য এবং আভিজাত্য, তার মধ্যে যেমন উল্লেখযোগ্য হচ্ছে শান্তিনিকেতনের বাটিক এবং শান্তিনিকেতনের কাঁথা স্টিচ, এইসব শিল্পকে তুলে ধরার জন্যই ওখানকার স্থানীয়রা মিলে এই হাটটি শুরু করে। এবং এটাও শোনা যায় যে আগে নাকি এই
জায়গাটা ছিল গভীর জঙ্গল এবং তার মাঝখান দিয়ে স্থানীয় মানুষদের যাতায়াত করার জন্য রাস্তা। তারপর যখন থেকে ওনারা এখানে বসা শুরু করেন, ওনারা নিজেদের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এই হাটটিকে ওনারা এত সুন্দর একটি হাটের রূপ দেন, যেটি বর্তমানে ভীষণভাবে জনপ্রিয়। এবং আমরা সবাই জানি বিভিন্ন কিছু বাংলা সিনেমা, তার মধ্যে যেমন বিশেষ করে উল্লেখযোগ্য বেলা শুরু এবং বেলা শেষ, এই দুটি সিনেমার জন্য এবং তার পরবর্তীতে এই সোনাঝুরির হাট আমাদের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। এবং বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পড়ার দরুনও এই সোনাঝুরি শান্তিনিকেতনের হাটের নাম অনেকের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। যাই হোক, এই শান্তিনিকেতনের সোনাঝুরির যে হাট, সেটা কিন্তু শুধুমাত্র এখানকার লোকাল মানুষদের জীবিকা নির্বাহের রাস্তা নয়। অনেকে কিন্তু কলকাতা থেকে ওখানে গিয়েও ওখানকার জিনিসপত্র নিয়ে এসে এখানে নিজেদের মতো করে ব্যবসা বাণিজ্য করে খান। আর সবথেকে বেশি যেটা ওখানে আমার ভালো লাগে সেটা হচ্ছে শান্তিনিকেতনের যে ঐতিহ্য, ওখানকার সাঁওতাল বা আদিবাসীদের নৃত্য এবং বাউল গান, যেটি মনকে ভীষণভাবে ছুঁয়ে যায়। হাটের ঘোরাঘুরি কমপ্লিট করে সন্ধে হতে না হতে আমরা সেদিনকে চলে গেছিলাম কঙ্কালীতলায় কঙ্কালী মাকে দর্শন করতে। আমি এর আগে বহুবার বোলপুর গেলেও কোনো দিনই হয়তো সুযোগ আসেনি কঙ্কালী মায়ের দর্শন করার। সেদিনই প্রথমবার গিয়েছিলাম। আমার তো ভীষণই ভালো লেগেছিল। আর সবথেকে বড় পাওনা ছিল, এখন এই পেছনে যে কোপাই নদীটি আছে কঙ্কালীতলার, ওইখানে সন্ধ্যা আরতির ব্যবস্থা হয়েছে, যেটি আমি ভীষণ সুন্দরভাবে উপভোগ করেছি। এরপর সন্ধেবেলা হোটেলে ফিরে আসতেই আমাদের ব্যালকনি দিয়ে এই দৃশ্যটা দেখে মন একদম ভালো হয়ে গিয়েছিল। সকালে হোটেল নিয়ে যতই আমার খারাপ লাগা থাকুক না কেন, রাত্রিরের এক্সপিরিয়েন্সটা কিন্তু ছিল ভীষণ সুন্দর। আমাদের হোটেলের সামনেই এরকম বাউল গানের একটা ব্যবস্থা ওরা প্রত্যেক শনি রবিবারই করে। যদিও এটা আমাদের হোটেলের ঠিক সামনে নয়, এটা রামশ্যাম আর হোটেল রোশনাই বলে একটা রিসর্ট আছে, ওই দুটোর মাঝে এই বাউল গানের আসরটি বসেছিল, যেটি চলেছিল প্রায় রাত 10:30 থেকে 11:15 মতো। এবং সত্যি কথা বলতে, আমরা প্রত্যেকটা রিসর্টেই যতজন লোক ছিলাম প্রত্যেকে এই বাউল গানের অনুষ্ঠানটি ভীষণভাবে এনজয় করেছিলাম। আসলে হোটেলে ফিরে এসে তো সেইভাবে আর কোনো কাজ নেই, ফাঁকা জঙ্গল, সামনে ধুধু করা, তো সেইখানে এই বাউল গান শুনতে শুনতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। বাউল গানের টানে অবশেষে আমরা ঘরে না থাকতে পেরে প্রত্যেক রিসর্ট থেকে সকলে মিলে একসঙ্গে বেরিয়ে এসে ভীষণভাবে উপভোগ করতে করতে শেষ করলাম আজকের এই দিনটা। গুড মর্নিং সবাইকে। আজকে তো আমাদের চেক আউট করে বাড়ি ফেরার পালা, তাই সকালে উঠে সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনে আমাদের যে সকল রাস্তাগুলো ভীষণ প্রিয় সেই রাস্তা ধরে একবার হেঁটে নয়, ওই আর কি গাড়িতে করে ঘুরে নেবার। কারণ এই সমস্ত রাস্তাগুলোকে যদি না টাচ করি তাহলে তো শান্তিনিকেতনের এই ভাইবসটা পাওয়া যায় না, যে ভাইবসটার জন্যেই বারবার ফিরে ফিরে আসি। এই যে ইউনিভার্সিটি ক্যাম্পাস বা এই যে ইউনিভার্সিটি ক্যাম্পাস ধরে যে সোজা রাস্তাটা, কোথাও ভীষণ সবুজ, একটা নির্জনতা, একটা নিস্তব্ধতা, ওই যে এখানকার ডিসিপ্লিন, এইগুলো টানেই, এইগুলোর জন্যই তো বারে বারে শান্তিনিকেতনে ফিরে ফিরে আসা। অবশেষে এলো আমাদের বাড়ি ফেরার পালা। আর প্রত্যেকবারের মতোই এবারেও বোলপুরকে টাটা জানিয়ে আমরা এখন চলেছি আমাদের বাড়ি ফেরার পথে, আমাদের আবার ডেলি লাইফের পথে। প্রত্যেকবারে আমরা যখন বোলপুর থেকে বাড়ি ফিরি তখন পানাগড়ের রাস্তাটা দিয়ে ফিরি। হয়তো ওই 5-7 কিলোমিটার মতো বেশি পড়ে, কিন্তু একটা অ্যাডভান্টেজ হচ্ছে দারুণদার এই জঙ্গলটা দিয়ে আসার সময় অসাধারণ একটা ভিউ। যাই হোক, আজকের ব্লগটা হয়তো একটু বড় হলো। আমি টোটাল আমাদের এই একদিনের ঘোরাটা একটা ব্লগের মধ্যে দিলাম। অবশ্যই দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। থ্যাংক ইউ।